আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার ঢাকা ভার্সিটির 2000 সাল পরবর্তী এখন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তাপগতিবিদ্যায় সেই প্রশ্নগুলো আমরা সলভ করব এবং ক্যালকুলেটর ছাড়া, যেহেতু ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না। প্রথম প্রশ্নটা আমরা যদি শুরু করি, দেখো 2002-3 শিক্ষাবর্ষে আসছিল এই কোশ্চেনটা। ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত হবে? তো দেখো আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্কটা জানি। C/5 is equals to F minus 32/9। প্রথমে যদি আমি সেলসিয়াসটা বের করি, দেখো C/5 is equals to ফারেনহাইট দেওয়া আছে 50, তো 50 মাইনাস 32 ভাগ হচ্ছে 9। 50 মাইনাস 32 হচ্ছে কত? 18। 18 ভাগ 9 হচ্ছে তোমার কত? 2। তাহলে C is equals to 5 into 2 is equals to 10। অর্থাৎ সেলসিয়াস স্কেলে হবে 10 ডিগ্রি সেলসিয়াস। তো 10 ডিগ্রি সেলসিয়াস is equals to 283 কেলভিন। ওকে, দেখি, দেখো একই কোশ্চেন। ফারেনহাইট স্কেলে কোন বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে কোন বস্তু তাপমাত্রা কত? আগেরটার মতোই। এটা আবার রিপিট আসছিল তোমাদের 2005-6 সালে। এটার অ্যান্সার 283 কেলভিন। নেক্সট ওয়ান, একটি বস্তুর ভর বাতাসে 100 গ্রাম, অ্যালকোহলে 84 গ্রাম, অ্যালকোহলের ঘনত্ব 0.8 গ্রাম পার সিসি হলে বস্তুর আয়তন কত? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। দেখো, যেহেতু সবকিছু সিজিএস এ আমরা সবকিছু সিজিএস এ রেখে আমরা হিসাবটা করব। দেখো যে বাতাসে বস্তুর ভর 100 গ্রাম, তাহলে বাতাসে বস্তুর ওজন কত? আমরা যদি বাতাসে বস্তুর ওজন, ওয়েট এয়ার ইজ ইকুয়ালস টু লিখে, দেখো 100 গ্রাম হচ্ছে বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ 980 সিজিএস এ। আর অ্যালকোহলে বস্তুর ভর, তাহলে অ্যালকোহলে বস্তুর ওজনটা আমরা বের করি। দেখো অ্যালকোহলে বস্তু হচ্ছে 84 গ্রাম গুণন 980। তাহলে দেখো তো ওজনের পার্থক্যটা কত? ওজনের পার্থক্যটা কত? ওজনের পার্থক্য হচ্ছে আমাদের ইনটু 980। এটা হচ্ছে আমাদের ওজনের পার্থক্য। এই ওজনের পার্থক্য ইজ ইকুয়ালস টু বস্তুর আয়তন ইনটু অ্যালকোহলের ঘনত্ব 0.8 ইনটু 980। তো এই লাইনটা আমি কিভাবে লিখলাম, কই থেকে লিখলাম? দেখো তোমরা প্লবতা পড়ে আসছো হয়তোবা, যে কোন বস্তুর প্রকৃত ওজন কি হয়? বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমাদের প্রকৃত ওজন, তাই তো? তাহলে ওজনের পার্থক্য এই যে তাহলে তোমাদের যে আচ্ছা, এই লাইনটা আমরা কিভাবে লিখলাম? দেখো তোমরা হয়তো প্লবতা পড়ে আসছো, যে কোন বস্তুর প্রকৃত ওজন কি? কোন বস্তুর বাতাসে ওজন mg মাইনাস হচ্ছে প্লবতা। প্লবতা পানিতে, প্লবতা হচ্ছে তোমাদের v রো জি, এটা হচ্ছে তোমাদের প্লবতা। অর্থাৎ যে বস্তুর আয়তন, ওই বস্তুটা পানিতে কতখানি আয়তন দখল করবে, ওই আয়তন গুণন হচ্ছে তোমার পানির ঘনত্ব, তার সাথে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো বাতাসের ওজন থেকে ওই প্লবতা যদি তুমি বাদ দাও, তাহলে যেটা থাকবে তোমার হচ্ছে বস্তুর পানিতে ওজনটা থাকবে। এই প্লবতা ভি রো জি, এটা যদি আমি বাদ দেই, তাহলে বস্তুর পানিতে যে ওজনটা সেটা হচ্ছে আমাদের থাকবে। ঠিক আছে? তারপরে তাহলে তোমার পানিতে ওজনটা যদি এই পাশে আনো, প্লবতাটা যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি আসে? দেখো তো, কোন বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন ইজ ইকুয়ালস টু প্লবতা। তো এইখানে পানির জায়গায় শুধুমাত্র তোমাদের অ্যালকোহল আছে। এই যে কোন বস্তুর, যে আমি কি করছি, যে বাতাসে ওজন হচ্ছে 1000 ইন্টু 980, 1000 ইন্টু 980 মাইনাস অ্যালকোহল ওজন হচ্ছে 84 ইন্টু 980, 84 ইন্টু 980। তাহলে বাতাসে ওজন মাইনাস অ্যালকোহলের ওজন ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার অ্যালকোহলের ঢুকবানোর জন্য যে প্লবতা, ওই বস্তুর আয়তন গুণন হচ্ছে তোমাদের অ্যালকোহলের ঘনত্ব, তার সাথে হচ্ছে তোমাদের অভিকর্ষজ ত্বরণ জি 980। এখন যদি তোমরা এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশনটা খুবই ইজি আসবে। 980 980 দুই পাশ থেকে কাটা চলে যাবে। দেন 100 মাইনাস 84 ইজ ইকুয়ালস টু 16 ইজ ইকুয়ালস টু হচ্ছে বস্তুর আয়তন গুণন 0.8। তাহলে বস্তুর আয়তনটা আসবে আমাদের হচ্ছে 16 ভাগ 0.8 ইজ ইকুয়ালস টু 20। 20 আসবে হচ্ছে তোমাদের সিসি,
20 কিন্তু মিটার কিউব আসবে না, কারণ সবগুলো একক আমরা সিজিএস এ হিসাব করছি। সো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20 সিসি। এটা কিন্তু একটু কনসেপচুয়াল, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি, বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 99 ডিগ্রি সেলসিয়াস। যখন এই থার্মোমিটার 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত? এটা তোমাদের 2007-8 এ চলে আসছিল। ওকে, এবার দেখো যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা চাইছে তোমাদের, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? তাহলে আমরা সরাসরি ফারেনহাইটে বের করে ফেলি। ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা বের করব আমরা ধরে নিলাম সেটা হচ্ছে F থিটা। ফারেনহাইট স্কেলে বের করব মাইনাস ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু ভাগ ফারেনহাইট স্কেলের স্টিম বিন্দু মাইনাস ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু ইজ ইকুয়ালস টু, যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দেওয়া আছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রা দেওয়া আছে সেটা 52 ডিগ্রি সেলসিয়াস মাইনাস ত্রুটিপূর্ণ তাপ থার্মোমিটারের বরফ বিন্দু ভাগ হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বাষ্পবিন্দু ভাগ হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু। এখন আমরা মান বসাই, দেখো আমরা এফ থিটা বের করব, এফ থিটার মতো রেখে দিলাম মাইনাস ফারেনহাইট স্কেলের বরফ বিন্দু হচ্ছে 32, এফ স্টিম ফারেনহাইট স্কেলের বাষ্পবিন্দু হচ্ছে আমাদের কত 212 মাইনাস ফারেনহাইট স্কেলের আইস বিন্দু হচ্ছে তোমাদের 32 ইজ ইকুয়ালস টু, এখানে দেখো এক্স থিটা আমাদের দেওয়া আছে 52 ডিগ্রি সেলসিয়াস মাইনাস এক্স আইস যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে তার বরফ বিন্দুটা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস ভাগ হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্টিম বিন্দু সেটা দেওয়া আছে 99 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে তোমাদের এক্স আইস হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা ক্যালকুলেশন করে দেখো অ্যানসারটা কত আসে। এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো এফ থিটা মাইনাস 32, এফ থিটা মাইনাস 32 ভাগ হচ্ছে তোমাদের 180 ইজ ইকুয়ালস টু, এখানে আসবে তোমাদের 47 আর এখানে আসবে তোমাদের 94। ওকে, তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে ঢাকা ভার্সিটিতে, তোমরা এই ক্যালকুলেশনে গিয়ে আটকায় যাবে। প্রথমে যদি আমি দেখো 180 94 যদি আমি কেটে দেই, দেখো 180 হচ্ছে আমাদের 90 চলে আসবে 2 দিয়ে কাটলে, আর এখানে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে সেটা চলে আসবে তোমাদের 47। ঠিক আছে, তাহলে এই 47 আর এই 47 তখন কাটা, এই 90 ওই পাশে চলে যাবে আর 32 এই পাশে আসলে প্লাস হবে, তাহলে এফ থিটা হবে তোমাদের 90 প্লাস 32 ইজ ইকুয়ালস টু 122। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা আসবে তোমাদের 122 ডিগ্রি ফারেনহাইট। এই যে বি নাম্বারটা হবে অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। একটি তাপ ইঞ্জিনের স্টিম বিন্দু দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত। আচ্ছা, স্টিম বিন্দু আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত। স্টিম বিন্দু হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত। সর্বাধিক দক্ষতা কত? দক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইনটু হচ্ছে তোমাদের 100%, যেহেতু পার্সেন্টে বের করতে হবে আমার, তাহলে 1 মাইনাস T2 হচ্ছে কত 27 প্লাস 273। কেন? T2 T1 হচ্ছে আমাদের কেলভিন স্কেলে, এখানে সেলসিয়াসে দেওয়া আছে, আমরা কেলভিনে নিয়ে যাব। আর এখানে হচ্ছে তোমাদের 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে 273 ইনটু হচ্ছে তোমাদের 100%। তাহলে দেখো তো নিচে কত আসবে, নিচে আসবে তোমাদের 373, উপরে কত আসবে 373 মাইনাস হচ্ছে 300, 373 মাইনাস 300, তাহলে আসবে তোমাদের এখানে 73 ইনটু হচ্ছে 100%। ওকে, এবার দেখো তো এটা কত আসে, কত আসবে এটা দেখো। যদি 73 কে আমরা 70 ধরে নেই আর 373 কে 370 ধরে নেই ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে এই শূন্য আর এই শূন্য যাবে কাটা, উপরে হবে তোমাদের 700 নিচে হবে 37। হ্যাঁ, তাহলে এটা আসবে তোমাদের 20 এর কাছাকাছি। হ্যাঁ, 20 এর কাছাকাছি আসবে। 700 ভাগ 37 এটা করো, দেখো তো কত আসে। 700 এর মধ্যে 37 70 এর মধ্যে হবে তোমার দুইবার কি হবে না, দুইবার হবে না, একবার হবে 37।
তাহলে দেখো কত আসে, এখানে 3 আর এখানে হবে তোমাদের 4 3 33, এই 0 এখানে চলে আসবে আর এটা হবে তোমাদের 3, তাহলে 9 9 হলে কত হয় দেখো তো, 370 মাইনাস 37, তাহলে হচ্ছে তোমাদের এটা হবে তোমাদের 370 মাইনাস আচ্ছা আচ্ছা এটা বেশি শর্ট ধরে ফেলছি, আর এখান থেকে আবার দেখো সমস্যা নেই। আচ্ছা দেখো এই ক্যালকুলেশনটা করি এখন। দেখো তোমরা 7300 নিচে হচ্ছে 373 তোমরা 370 ধরে নাও ক্যালকুলেশনটা খুব সহজে করার জন্য। তারপর আমরা কি করব, তোমাদের এই শূন্য আর এই শূন্য যাবে কাটা। এবার দেখো তো 37 ভাগ হচ্ছে তোমাদের 730, এই ভাগের অ্যানসারটা কত আসে? প্রথমে হবে তোমাদের 1 হলে হবে তোমাদের এখানে 37, তাহলে থাকবে কত, থাকবে দেখো 13 7 6, আর এখানে হবে তোমাদের তাহলে 36, অলমোস্ট সেম। হ্যাঁ এখানে দেখো তো তাহলে তোমাদের 9 এর কাছাকাছি একটা অ্যানসার আসবে, 9 পয়েন্ট সামথিং আসবে এখানে। তাহলে এই অঙ্কের অ্যানসারটা হবে তোমাদের 19 দশমিক সামথিং, 19.57 এখানে যে অ্যানসারটা আছে সেটা হবে তোমাদের উত্তর। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে? এখানে দেখো কোশ্চেন একটা ঝামেলা আছে, এখানে বৃদ্ধি কথাটা উল্লেখ করে দিছে, দ্বিগুণ বৃদ্ধি হবে। দ্বিগুণ বৃদ্ধি পেলে কি হয়, ধরো কোনো বস্তুর তাপমাত্রা ছিল টি, এবার তার তাপমাত্রা যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, তার তাপমাত্রা হলো 2t, দ্বিগুণ হলো 2t, আর দ্বিগুণ বৃদ্ধি পেল তাহলে তোমাদের নিট তাপমাত্রা যেটা হলো সেটা হলো তোমাদের t + 2t = 3t। তাহলে তাপমাত্রা আগে ছিল t, এখন হইল 3t। আমরা জানি যে কোনো কৃষ্ণ বস্তুর যে বিকিরণ হার এটা সমানুপাতিক হলো t⁴। ওকে, তাহলে দেখো তো আগে ছিল t, এখন যদি 3t হয়ে যায় তাহলে 3t⁴ হবে, তার মানে 3⁴ * t⁴। অর্থাৎ দেখো তো বিকিরণ হার এখন 3⁴ গুণ হয়ে গেছে, তাহলে কত গুণ বৃদ্ধি পাইলো? হ্যাঁ আগে ছিল তোমাদের সিগমা, এখন হইল 3⁴ সিগমা, তাই তো? তাহলে বৃদ্ধি হচ্ছে তোমাদের 3⁴ সিগমা মাইনাস সিগমা, তাহলে 3⁴ - 1, এতখানি হলো তোমাদের বৃদ্ধি পাইছে। কিন্তু এটা কি তোমাদের অপশনে আছে? দেখো তো অপশনে কিন্তু কোনোভাবেই এই ধরনের কোনো অপশন নাই। তো এইখানে কোশ্চেনে যে ঝামেলাটা আছে সেটা হচ্ছে এই বৃদ্ধি কথাটা হচ্ছে তোমরা বাদ দিয়ে দিবা, অর্থাৎ কোশ্চেনে এই বৃদ্ধি কথা দুটো বেশি মানে অতিরিক্ত বলে ফেলছে, এই বৃদ্ধি দুটো হবে না। তাহলে দেখো তো কি আসে, সিগমা সমানুপাতিক t⁴। দ্বিগুণ বৃদ্ধি না পেয়ে যদি এখানে বলে দিত যে কোনো কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ করা হলো, দ্বিগুণ যদি করা হতো তাহলে সমানুপাতিক 2t হয়ে যেত। ওকে, তাহলে তোমাদের সিগমা 1 হয়ে যেত তোমাদের 2t⁴, এখন 2⁴ * t⁴, 2⁴ কত, 16। তাহলে তোমাদের কৃষ্ণ বস্তুর যে বিকিরণ হার সেটা হতো, আগে t⁴ ছিল, এখন t⁴ এর জায়গায় 16 t⁴, অর্থাৎ 16 গুণ হয়ে যেত। এই যে এটা হচ্ছে তোমাদের অ্যানসার। এই কোশ্চেনে যে বৃদ্ধি কথা দুটো আছে এই কথা দুটো হচ্ছে অতিরিক্ত, ওই অনুযায়ী এখানে অপশনে নাই। এখন দেখো নেক্সট কোশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিচের কোন সমীকরণটি শুদ্ধ? এটা তো মুখস্থ একেবারে, Pv⁴ ওকে, তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা 150 জুল পার ডিগ্রি সেলসিয়াস হলে এর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে কি পরিমাণ তাপশক্তি বের করতে হবে? তাপ ধারণ ক্ষমতার যে সূত্রটা ছিল C = তোমাদের Q বাই হচ্ছে M ডেল্টা থিটা, এটা হচ্ছে তোমাদের তাপ ধারণ ক্ষমতার সূত্র। দেখো এখানে M এটাকে আমরা নেগলেক্ট করব কেন, দেখো তো এখানে যে তাপ ধারণ ক্ষমতা আছে 150 জুল পার ডিগ্রি সেলসিয়াস পার কেজি, এই কথাটা কিন্তু উল্লেখ করে দেয় নাই। সো এখানে আমরা m জিনিসটাকে নেগলেক্ট করব, দেন তোমাদের সূত্রটা দেখতে হবে এরকম C = Q বাই ডেল্টা থিটা। তাহলে Q বের করব আমরা, কত তাপ বের করতে হবে, Q = আসবে তোমাদের C ডেল্টা থিটা। ওকে, তাহলে C কত, এখানে তাপ ধারণ ক্ষমতা 150 আর ডেল্টা থিটা হচ্ছে তোমরা 80 থেকে 20 এ যাবা, তাহলে দেখো কত আসবে 150 ইনটু হচ্ছে তোমাদের 60, তাহলে এটা আসবে তোমাদের 9000
বা 9000 জুল। ওকে, নেক্সট কোশ্চেনে যদি যাই, দেখো কোন সিস্টেমে 1500 জুল তাপ শোষণ করে এবং 82 জুল কাজ সম্পাদন করে, সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেইখান থেকে আমরা পাই dq is equals to du plus dw। তাহলে দেখো তো dq গৃহীত তাপ কত, 1500 জুল, is equals to du অন্তঃস্থ শক্তি পরিবর্তন, সেটা আমরা বের করব। আর এখানে আছে আমাদের dw হচ্ছে তোমাদের কৃত কাজ 82 জুল, পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে du কত আসতেছে এখানে দেখো তো, 1500 মাইনাস 82 is equals to 1418 এত জুল। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এই যে 1418 জুল। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভেতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি হলো ধ্রুব আয়তন প্রক্রিয়া, কারণ টায়ারের মধ্যে সবসময় আয়তনটা কি থাকবে, সেমই থাকবে। এরপরে একটি বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো, এতে সম্পাদিত কাজের পরিমাণ কত? কাজ W is equals to PdV। তাহলে P হচ্ছে তোমাদের চাপ, চাপ কত এখানে দেওয়া আছে, এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm, তাহলে 1.013 into 10 power 5 এত প্যাসকেলে নিয়ে নিবা। আর dV হচ্ছে আয়তনের পরিবর্তন বা আয়তন বৃদ্ধি 0.01, তাহলে দেখো তো কত আসে, 1.013 into 10 power 3। দেখো তো অপশনে কি আছে, 1 into 10 power 3, এই তো এটাই অ্যান্সার, এত জুল। নেক্সট কোশ্চেন, একটি দ্বিপরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে CP/CV হলো, CP/CV is equals to গামা, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা is equals to 1.4, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট ওয়ান, লেখচিত্রে x দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো আছে। আচ্ছা, লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়া গ্যাসটি দ্বারা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না? দেখো তো এই যে XB, এই প্রক্রিয়াটা কি সময়ায়তন, কারণ এই একটা পয়েন্টে আয়তনটা ফিক্সড। তাহলে হচ্ছে তোমাদের আয়তনের পরিবর্তন যদি না হয়, W is equals to PdV, আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে টোটাল ওয়ার্কটাই কত হবে, শূন্য। এখানে যে XB সময়ায়তন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কাজ হচ্ছে শূন্য। নেক্সট কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400 কেলভিন, এই তাপমাত্রায় উৎস থেকে 836 জুল এবং সিঙ্কে 627 জুল তাপ বর্ধন করে ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, এই 400 কেলভিন এই ইনফরমেশনটা আমাদের লাগবে না, কারণ এখানে তোমাদের Q1 আর Q2 দেওয়া আছে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2/Q1 ইনটু হচ্ছে তোমাদের 100%। দেখো 1 মাইনাস 627 ভাগ হচ্ছে তোমাদের কত, এখানে 836 গুণন 100% ইজ ইকুয়ালস টু, দেখো এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুবই ভাইটাল, তোমরা ঢাকা ভার্সিটির এক্সামে গিয়ে দেখবে এই ক্যালকুলেশন আটকায় গেছো, কনসেপ্ট বুঝতেছো কিন্তু ক্যালকুলেশনের জন্য অ্যানসার করতে পারতেছো না। দেখো এই ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, এটা লসাগু করলে নিচে কত আসবে, 836 মাইনাস 627 কত, 209 গুণন এখানে আছে 100%। এবার কাটো তো তুমি, 2 দিয়ে কাটো, এখানে আসবে 50, এখানে আসবে কত, 418, আবার 2 দিয়ে কাটো তো 209, এখানে আসবে 25, এই 209 আর 209 কেটে দিলে এই 25 যেটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের অ্যানসার। তাহলে অ্যানসার হচ্ছে এই যে 25%। ক্যালকুলেশন গুলো কিন্তু খুবই ভাইটাল। এরপরে দেখো পরের কোশ্চেনটা, একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রহণ করে, 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে, ইঞ্জিনের দক্ষতা কত? আগেরটার মতোই প্রায় 1 মাইনাস T2/T1, এটা হচ্ছে তোমাদের দক্ষতা গুণন 100%, যেহেতু আমরা পার্সেন্টে বের করব। তাহলে দেখো 1 মাইনাস T2 কত আছে, 77 প্লাস 273, কেন, কেলভিনে নেওয়া লাগবে। আর এখানে তোমাদের আছে নিচে 227 প্লাস 273, ওকে, এর সাথে আছে তোমাদের গুণন 100%। এবার দেখো তো কত থাকে, নিচে হবে তোমাদের 500, উপরে হবে তোমাদের 227 মাইনাস 77, 227 মাইনাস 77, আর এখানে আছে তোমাদের 100, এটা কাটো, নিচে হবে 5। এবার 227 মাইনাস 77 কত হয়, 150, নিচে আছে 5, তাহলে কাটলে কত হয়, 30, এই 30%, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এই তো 30% হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিনের পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে, ইঞ্জিনের দক্ষতা কত? এটা মুখস্থ থাকা লাগবে, 26.8%। দেখো 1 মাইনাস
T2 বাই T1, তাই তো, ইন্টু 100%, 1 মাইনাস কেলভিন স্কেলে পানির যে হিমাঙ্ক আছে সেটা হচ্ছে তোমাদের 273 আর স্ফুটনাঙ্ক হচ্ছে 373 ইন্টু হচ্ছে তোমাদের 100%। এটাকে ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 26.8%। এটা সরাসরি মুখস্থ করে ফেলবা যে পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে যদি কোনো কার্নো ইঞ্জিন কাজ করে তার দক্ষতা হচ্ছে 26.8%। এবার পরের কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিন 300 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা কার্নো ইঞ্জিন 500 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতেছে, প্রথমটার তুলনায় দ্বিতীয়টার দক্ষতা কত? দেখো, ধরে নিলাম যে প্রথমটার দক্ষতা η1, দ্বিতীয়টার দক্ষতা η2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস, দেখো তো প্রথমটা 100 প্লাস 273, 300 প্লাস 273, আর এখানে কি হবে 1 মাইনাস 300 প্লাস 273, নিচে কি আসবে, নিচে আসবে তোমাদের 500 প্লাস 273। তাহলে এটা কত আসতেছে দেখো তো, এটা আসতেছে তোমাদের উপরে 200 আর নিচে আসবে হচ্ছে তোমাদের 573। আর এটা কত আসবে দেখো তো, এটা আসবে হচ্ছে তোমাদের উপরে 200, নিচে আসবে তোমাদের 773। এবার কি করতে বলছে, η1 আর η2 এর মধ্যে তুলনা করতে বলছে, একটা আরেকটার কত পার্সেন্ট। তাহলে আমরা তুলনা করে দেই, এই পাশে দেখো তো η1 ভাগ η2 কত আসে দেখো তো, η1 ভাগ η2 করলে দেখো তো কি আসবে, 200 200 কাটা যাবে, 200 200 যদি কাটা যায় উপরে হবে 773 আর নিচে হবে তোমাদের 573। তাহলে বুঝতেই পারতেছো যে η1 হচ্ছে η2 এর চেয়ে বড়। তাহলে η1 প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা, মানে η1 এর তুলনায় η2, হ্যাঁ, প্রথমটার তুলনায় দ্বিতীয়টার দক্ষতা কত পার্সেন্ট। তাহলে দ্বিতীয়টার দক্ষতা হচ্ছে আমাদের η2 বের করা লাগবে, তো η2 ইজ ইকুয়ালস টু হবে তোমাদের η1 ইনটু 573 ভাগ হচ্ছে 773। ওকে, 573 ভাগ 773, দেখো তো সেম তো কখনোই হবে না, 135%, মানে কি η2 হচ্ছে বেশি আর 167%, এখানেও η2 বেশি, কিন্তু η2 আমাদের আসছে কত, η1 এর চেয়ে কম, তাহলে তোমাদের অ্যানসার হবে এই যে 75%। ওকে, নেক্সট ওয়ান, এন্ট্রপি কিসের পরিমাণ নির্দেশ করে? এন্ট্রপি হচ্ছে তোমাদের বিশৃঙ্খলার পরিমাণ নির্দেশ করে। তারপরেরটা, এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমাপ প্রদান করে? একই কোশ্চেন 11-12 তে রিপিট আসছে, সেটা হচ্ছে তোমাদের বিশৃঙ্খলা। তারপরেরটা দেখো, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি এবং 900 কেলভিন তাপমাত্রা টি এর মান কত? আচ্ছা দেখো তো, 1 মাইনাস T2 বাই T1, 400 ভাগ 800, যে দক্ষতা পাইলাম 1 মাইনাস 900 ভাগ টি, এই দক্ষতা দুটো সমান হবে, বলে দিছে যে তোমাদের সমদক্ষতায় কাজ করে। দেখো, সমদক্ষতায় কাজ করে যখন টি এবং 900 মধ্যে কাজ করে, যখন 400 আর 800 মধ্যে কাজ করে 1 মাইনাস 400 বাই 800, এই যে দক্ষতা, আর যখন 900 আর টি এর মধ্যে কাজ করে 1 মাইনাস 900 বাই টি, এই দক্ষতা দুটো হবে সমান। এখান থেকে টি এর মানটা বের করো, এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে কি আসবে, 400 ভাগ 800 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে তোমাদের 900 ভাগ হচ্ছে টি, এবার ক্যালকুলেশন করো, নিচে হবে 2, টি ওই পাশে যাবে, আর এখানে হবে 900 ইনটু 2, তাহলে হচ্ছে 1800, তাহলে 1800 হচ্ছে কেলভিন, টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1800 কেলভিন, সি হচ্ছে তোমাদের অ্যানসার। এরপর দেখো তো পরেরটা, সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। আচ্ছা, যদি সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এন্ট্রপি এসএস এবং এসএন হয়, নিচের কোনটি সঠিক? যেটা বিশৃঙ্খল বেশি তার এন্ট্রপি বেশি, তাহলে এখানে সুশৃঙ্খল বেশি হচ্ছে সুপার কন্ডাক্টর, তাহলে সুপার কন্ডাক্টরের এন্ট্রপি হবে কম, এই যে সুপার কন্ডাক্টরের এন্ট্রপি হচ্ছে কম আর নরমাল কন্ডাক্টরের এন্ট্রপি হচ্ছে বেশি। নেক্সট ওয়ান, যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় এর ভর হবে অসীম, এটা কিন্তু হট কোশ্চেন, বিশেষ করে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। কিভাবে অসীম হয় দেখো তো, আমরা জানি যে m ইজ ইকুয়ালস টু m0 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা তোমাদের তাপগতিবিদ্যাতে কেন আসছে আমি বুঝলাম না, এটা তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, m0 ভাগ হচ্ছে তোমাদের দেখো √1 মাইনাস
ভি, ভি হচ্ছে কত বেগে তুমি যাচ্ছ, দেখো তো আলোর বেগে যাচ্ছ, তাহলে আলোর বেগ সি স্কয়ার আর নিচে হচ্ছে সি স্কয়ার, সি স্কয়ার সি স্কয়ার কাটলে এখানে 1 থাকে, 1 মাইনাস 1 হচ্ছে 0, তাহলে নিচে একটা 0 চলে আসবে, নিচে 0 মানে তোমাদের এম হচ্ছে ইনফিনিটি, ভর হচ্ছে অসীম। নেক্সট কোশ্চেনে দেখো, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু এক্স, নিচে কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক হবে? আচ্ছা, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু এক্স, এটা দেওয়া আছে। আরেকটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে তোমাদের সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, এটা আমরা জানি। এবার আমরা এই রাশিটাকে উভয় পক্ষে সিভি দ্বারা ভাগ করে দিব। দেখো তো সিপি ভাগ সিভি মাইনাস সিভি ভাগ সিভি ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু আর বাই সিভি, ভাগ করে দিলাম। সিপি বাই সিভি এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিব, এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আর বাই সিভি। তাহলে এখানে কি আসতেছে দেখো তো, আর ইজ সরি, এখানে আসতেছে তোমাদের সিভি যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, যে সিভি ইজ ইকুয়ালস টু আর বাই এক্স মাইনাস 1। হ্যাঁ, এই তো তোমাদের এই যে বি নাম্বার অপশন আছে, সিভি ইজ ইকুয়ালস টু আর বাই এক্স মাইনাস 1, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর যেটা আসছে 127 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, কর্মদক্ষতা এর আগে অনেকবার করছি। দেখো এটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস টি2 বাই টি1, 27 ডিগ্রি, তাহলে 27 প্লাস 273 আর নিচে হচ্ছে তোমাদের 127 প্লাস 273, এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা অ্যান্সারটা আসবে 1 মাইনাস নিচে আসে কত দেখো তো, নিচে আসবে তোমাদের 400 আর উপরে আসবে হচ্ছে 300, তাহলে এটা আসবে 1/4। আর এখানে যদি ইনটু 100% দাও, তাহলে এখানে এসে ইনটু 100%, তাহলে এটা আসবে তোমাদের 25%। ওকে ওকে, নেক্সট ওয়ান দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো ভৌত রাশি স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপি সংজ্ঞার মধ্যে পড়ছো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে রাশিটা স্থির থাকে সেটা হচ্ছে এন্ট্রপি। কোন তাপমাত্রা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল সমান? এই তো মুখস্থ, -40 ডিগ্রি। কি হবে দেখো তো, সেন্টিগ্রেড আর ফারেনহাইটের সম্পর্ক কি? সি মাইনাস বাই 5 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32/9। এবার কি করবা, এফ এর জায়গায় সিম্পলি সি বসায় দাও তো, যেহেতু ফারেনহাইট আর সেলসিয়াস কি হবে, সমান হবে, তাহলে এফ এর জায়গায় সি বসায় দিলাম, -32 ভাগ হচ্ছে 9। এবার ক্যালকুলেশন করো তো, এই পাশে আসবে 9c ইজ ইকুয়ালস টু 5c মাইনাস 160, তাহলে c ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 160 মাইনাস 160 ভাগ হচ্ছে 4, তাহলে -40। তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান। এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। নেক্সট ওয়ান, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন S ইজ ইকুয়ালস টু dq ভাগ হচ্ছে t। dq মানে কি? তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন কত দেখো তো, বা গৃহীত বা বর্জিত তাপ। তুমি কি করবা, 373 ডিগ্রি সেলসিয়াস 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করবা, তাহলে বাষ্পে পরিণত করার জন্য তাপ কত হবে? mLV ভাগ হচ্ছে তোমাদের t। এতে বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? বাষ্পীভবনের সুপ্ত তাপ দেওয়া আছে 2.26 ইনটু হচ্ছে তোমাদের 10 পাওয়ার 6, ভর হচ্ছে 373 কেজি, তাপমাত্রা কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস 100, 273 প্লাস 100 373, 373 কাটা, তাহলে কেটে কেটে তোমাদের অ্যান্সার থাকলো 2.26 ইনটু 10 পাওয়ার 6, এই যে এটা। নেক্সট কোশ্চেন, একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করবে। ওকে, কোন তাপীয় ইঞ্জিনের দক্ষতা 100% হবে না, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করবে। ওকে, একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার দুটি আধারের মাধ্যমে পরিচালিত হয়। প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে প্রত্যেক চক্রে তাপ গ্রাহকের তাপ বর্জন করার পরিমাণ Q2 বের করতে বলছে। আমরা তো জানি যে যেহেতু এটা কার্নো ইঞ্জিন বলেই দিছে, তাহলে T1/T2 ইজ ইকুয়ালস টু Q1/Q2। ঠিক আছে, তাহলে T1 কত দেখো তো, T1 হচ্ছে তোমাদের 500,
T2 কত 250, Q1 কত 1 কিলো ক্যালোরি, মানে তোমাদের 1000 ক্যালোরি। আর Q2 আমরা বের করব, বুঝতে পারতেছো যে Q2 কত হবে। এই দুটো কাটলে হচ্ছে এখানে 2, তাহলে এটা কাটলে হচ্ছে এখানে 500, অর্থাৎ 500 ক্যালোরি। Q2 = 500 ক্যালোরি। ওকে, এই তো 500 ক্যালোরি, এটা হচ্ছে তোমাদের অ্যানসার। 500 কিলো ক্যালোরি না কিন্তু, আবার এই যে একক খেয়াল রেখো, এখানে কিন্তু একটা কে আছে, এটা কিন্তু 500 কিলো ক্যালোরি, 500 কিলো ক্যালোরি না, কিন্তু 500 ক্যালোরি হবে। আচ্ছা, পরেরটা দেখো, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটা চক্র ঘুরে যখন তুমি আবার আগের জায়গায় চলে আসবা, তখন তোমার অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন সেটা হচ্ছে শূন্য। তারপরে তোমার যে কাজ হবে শূন্য, এন্ট্রপির পরিবর্তন শূন্য। শুধু শূন্য নাও হতে পারে সেটা হচ্ছে তোমাদের চাপের পরিবর্তনটা শূন্য নাও হতে পারে। তো তোমাদের এখানে অ্যানসারটা হবে যে চাপের পরিবর্তন সেটা শূন্য নাও হতে পারে। এটা তোমাদের 21-22 আসছিল কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। এবার দেখো, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP/CV = X হলে নিচের কোন সম্পর্কটি এক মোলের জন্য সত্য। এটা আমরা এর আগেও একবার করে আসছি, 22-23 আবার রিপিট আসছে। সেটা হচ্ছে তোমাদের CV = R/X-1। ওকে, নেক্সট ওয়ান। একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। যদি ইঞ্জিন কর্তৃক কাজের পরিমাণ 500 জুল হয়, তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত। তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত? Q2 এর মান কত? ওই আগেরটার মতো, T1/T2 = Q1/Q2। এটা আমরা লিখতে পারবো যখন এখানে কার্নো ইঞ্জিন বলে দেওয়া আছে। তাহলে দেখো T1 কত তোমাদের, T1 হচ্ছে তোমাদের 127 প্লাস 273 কেলভিনে নিতে হবে। আর এখানে হচ্ছে তোমাদের 227 প্লাস হচ্ছে 273 = দেখো তো 500 জুল। 500 জুল কি করে? ইঞ্জিন কর্তৃক কাজের, ও আচ্ছা, কাজ দেওয়া আছে এখানে তাহলে না। আচ্ছা, কাজ দেওয়া থাকলে হিসাবটা হবে এরকম, দেখো তো, T1/T2 = Q1/Q2। যদি এরকম হয়, T1 - T2 ভাগ নিচে T2, Q1 - Q2 ভাগ Q2। এটা লেখা যায় না? দেখো তো, এখন Q1 - Q2 এর জায়গায় লেখা যায় W বা কাজ ভাগ হচ্ছে Q2। আমরা তো জানি এটা, যে W = Q1 - Q2, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ = হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এখন দেখো তো, এবার তো খুবই ইজি। T1 - T2, T1 কত দেওয়া আছে? 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 227 মাইনাস 127 ভাগ হচ্ছে তোমাদের কত? T2 হচ্ছে তোমাদের 127, এটা আবার ক্যালভিনে নেওয়া লাগবে, 273 যোগ = হচ্ছে তোমার W হচ্ছে 500 জুল, আর আমার Q2 হচ্ছে আমি বের করব। তাহলে দেখো তো কত আসে, 227 মাইনাস 127, তাহলে এখানে আসবে তোমাদের 100। 100 Q2 = 500 গুণন এখানে আসবে কত, দেখো 127 প্লাস 273, তাহলে হচ্ছে তোমাদের 400। কত আসে? দুইটা শূন্য কেটে দাও, তাহলে Q2 = 2000। Q2 = 2000 জুল, অর্থাৎ 2000 জুল সে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত করবে। এই তো, এটা হচ্ছে তোমাদের অ্যানসার। তো এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আসছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 22-23। ওকে, তাহলে তোমাদের মোট 32টা কোশ্চেন আমরা 2000 সালের পর থেকে 2022-23 পর্যন্ত 32টা কোশ্চেন তাপগতিবিদ্যার আমরা সলভ করে ফেললাম। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো বুঝতেই পারছো যে কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি কঠিন না, মাঝে মাঝে দুই একটা ক্যালকুলেশন আসে। এই ক্যালকুলেশনগুলো যদি তোমরা হ্যান্ডেল করতে পারো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স কোশ্চেনগুলো মোটামুটি সহজেই আসে। তো এইভাবে আমরা কন্টিনিউ রাখবো আমাদের এই কোশ্চেন সলভিং সিরিজটা। নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে।